প্রিয় দর্শক, আমরা কথায় কথায় একটা কথা বলি, নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। কিন্তু আমাদের বাংলাদেশের নদীগুলোর অবস্থাটা কি? 54টি অভিন্ন নদী কেমন আছে? আমরা কি এই আলোচনাগুলো করি? আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। আপনি নদী নিয়ে কাজ করেন এবং আপনার সাংবাদিকতার উল্লেখযোগ্য অংশ নদী নিয়ে কাজ করা। সময় পেলে আপনার সাথে আলোচনা করব। তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে স্বাধীন কমিশন অপরিহার্য, সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত আর প্রিয়তে পরিবর্তন আসছে। জুলাই সনদে সই না করা অংশের দায় নেবে না বিএনপি, ফখরুল বলেছেন। দৈনিক সমকাল, জনপ্রশাসন সংস্কারের 208 সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র 3টি, ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার। দৈনিক যুগান্তর, দীর্ঘদিনের মিত্র এখন প্রধান প্রতিদ্বন্দ্বী, বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছেই। দৈনিক কালের কণ্ঠ, আলোচনা বিতর্কে সনদের আদেশ জারির এখতিয়ার, সেরা ডাক্তাররা কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন। বাহ। বাংলাদেশ প্রতিদিন, আগে নির্বাচন চায় দেশবাসী, ফুলকোট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। মানব জমিনের শিরোনাম, ভোটের মাঠে নেটের যুদ্ধ, প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা। খবরের কাগজ, গভীর সংকটে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক, চীনের তীব্র চাপে মায়ানমারের বিদ্রোহী জোটে ভাঙনের সুর। আমার দেশ, হাসিনার কৃপায় উত্থান, সাম্রাজ্য ফেলে পলায়ন, কক্সবাজারে সাবেক সেনা কর্মকর্তাদের গেট টুগেদার নিয়ে রহস্য। কালবেলার শিরোনাম, সমাজকর্মে পড়ে বিজ্ঞানের শিক্ষক, স্নাতকের আগেই স্নাতকোত্তর। বাহ। সময়ের আলো, সরকারের সমঝোতা প্রস্তাব অনড় বিএনপি জামায়াত, ইসির মতামত সাপেক্ষে প্রশাসনে বদলি। ইনকিলাব, বিএনপির নির্বাচনী সঙ্গী কারা? দৈনিক করতোয়া, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার। দৈনিক সংগ্রাম, এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরের উদ্যোগ, দেশে কোনো সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না, পররাষ্ট্র উপদেষ্টা। রূপালী বাংলাদেশ, কাটছে না জটিলতা, চ্যালেঞ্জে সরকার। বাংলাবাজার পত্রিকা, সমঝোতার উদ্যোগ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে চাপের মুখে সরকার। এখন তো নির্বাচন, গণভোট, জুলাই সনদ, এই নিয়েই তো এখন চলছে সবকিছু। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনী প্রধান দেখা করলেন এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এটা নিয়ে দৃঢ়তা প্রকাশ করা হলো। সবকিছু নিয়ে একটা আয়োজনের কথা বলা হলো যেন খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। তো আপনার কি মনে হয়, পরিস্থিতি কি বলছে? আমার কাছে মনে হয় যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই বা বলা যায় হতে হবে। যেদিকে যেরকম পরিস্থিতি, তাতে নির্বাচনটাই একমাত্র পথ এখন গণতন্ত্রের উত্তরণের জন্য। আমরা দেখছি যে যখন নির্বাচনের তারিখটা নির্ধারিত হয়নি, তখন অনেক রকম কথা গুজব এগুলো ঘুরে বেড়াতো। তো গত এপ্রিলে যখন ফেব্রুয়ারির কথা বলা হলো সুনির্দিষ্টভাবে, তখন থেকে সবাই একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল। ফলে নির্বাচনটা হতে হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, সাধারণ মানুষ আপনি দেখবেন যে নির্বাচন চাচ্ছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ ভোট দেওয়ার জন্য গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি সাধারণ মানুষ, তারা দেওয়ার জন্য করছে। এবং নির্বাচনটাই বাংলাদেশে সবসময় উৎসব। গত 15 বছর এই উৎসব থেকে মানুষ বঞ্চিত ছিল। একই সঙ্গে যে জটিলতাগুলো তৈরি হয় অনির্বাচিত সরকারের সময়, সেটা যত দীর্ঘায়িত হতে থাকে, জটিলতা বাড়তে থাকে ক্রমশ। ন্যস্ত স্বার্থ গোষ্ঠীরা তৎপর হয়ে যায়। নির্বাচন হলে এর মধ্য দিয়ে একটা জনগণের ম্যান্ডেট পাওয়া যায়, একটা কনফিডেন্স, জবাবদিহিতা হয় এবং মানুষ সেই সরকারের সঙ্গে তারা অংশীদারিত্ব বোধ করে। অনির্বাচিত সরকারের ক্ষেত্রে যত ভালোই হোক, মানুষ ওই অংশীদারিত্বটা বোধ করে না। সরকারি দলকে ভোট দিক বা বিরোধী দলকেই দিক, তারা অংশীদারিত্ব বোধ করে, সেইটা জরুরি। রকম আপনি যথার্থ বলেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন এবং ভোট দেওয়াকে একটা উৎসব মনে করে। তো এই যে এত বছরের একটা ভোট না দেওয়ার একটা অস্থিরতা আছে, সবাই আছে যে একটা ভালো নির্বাচন হবে, সেই নির্বাচনের দিকে যাবে। তো এই যে যারা স্টেক হোল্ডার, যেমন ধরেন 3টি দলের কথাই, যদি বড় 3টি দল বা
বড় ছোট মিলেই, ধরেন বিএনপি, জামায়াত এবং এনসিপি। তো এই যে নির্বাচন তো আর মাত্র কয়েক মাস, মানে কত 3 মাস বা 4 মাসের মতোই তো না, তাই সেই জায়গা থেকে এই যে বাহাসটা চলছে, রাজনীতিতে বোধ করি বাহাস থাকবে, কিন্তু এটা না হলে ওটা হবে না, ওটা না হলে ওটা হবে না। এবং জামায়াতের ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে গণভোট ছাড়া নির্বাচনের 2 পয়সারও কোনো মূল্য নাই। তাহলে কি হবে? আমার কাছে মনে হয় গণভোটটা একটু বিভ্রান্তিকর। আপনি দেখবেন যে যখন গণ অভ্যুত্থান হয়েছে গত বছর, তখন গণভোটের কোনো কথা ছিল না। এমনকি যখন জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ শুরু করে এই বছর ফেব্রুয়ারিতে, তখনও গণভোট নিয়ে আলোচনা ছিল না। গণভোটটা এর মাঝামাঝি শুরু হয়েছে আলোচনাটা, এবং আমার যদ্দূর মনে পড়ে যে চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন, তারা প্রথম গণভোটের কথাটা তুললেন, এবং এইটা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আসলো। কিন্তু গণভোটের সংকট হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আমরা এ পর্যন্ত 3টা গণভোট দিয়েছি, 1977 সালে, 1985 সালে এবং 91 সালে। প্রথম 2টা ছিল যে তখনকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ, তাদের প্রতি আস্থা আছে কিনা এটা যাচাই করার জন্য। হ্যাঁ না। 91 সালেরটা হলো আমরা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় যাব কিনা, সেটা নিয়েছিল। 3টা গণভোটই আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে টার্ন আউট খুবই কম না, অনেক বেশি। অস্বাভাবিক রকম। প্রথমটা আমার যাদের মনে আছে যে 84%, পরেরটা 72%, মানে পারলে 100 দিয়ে আরো, এবং কিন্তু এর মধ্যেও আবার কোনোটাই হ্যাঁ ভোট 90% নিচে নামে না। এটা খুব অস্বাভাবিক। শুধুমাত্র 91 সালে আপনি জানেন রংপুর অঞ্চলে হলো দ্বিগুণ না ভোট পড়েছিল, যেহেতু তখন 90 সালে এরশাদের পতনের ফলে রংপুর অঞ্চলের মানুষ একটু শঙ্কিত ছিল যে আচ্ছা এই গণভোটও আবার এরশাদের বিরুদ্ধে যায় কিনা, এই জন্য তারা বিপুল ভোট দিয়েছে। সংকটটা হচ্ছে, আপনি যদি উন্নত বিশ্ব দেখেন, সুইজারল্যান্ডে হয়তো 600-র বেশি গণভোট হয়েছে। আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ায় 45টা গণভোট হয়েছে, ইতালিতে 72টা গণভোট হয়েছে। 600-র বেশি গণভোট হয়েছে। সুইজারল্যান্ড যেহেতু অনেক প্রাচীন রাষ্ট্র এবং খুবই উন্নত গণতন্ত্র, যেহেতু ওরা যে কোনো কিছু বিতর্কের চেয়ে গণভোটে দিয়ে দেয়। ওদেরটা আমাদের মতো এত আয়োজন করে গণভোট করে, ওই জায়গাটাকে ট্রাস্ট করে, জনগণের সেখানে এত ব্যালট ছাপতে হয় না বা এত প্রচারণা চালাতে হয় না, ওরা জাস্ট যার যার ঘরে থেকে তারা ভোটটা দিতে পারে, তো ফলে জনমত যাচাই হয়। কিন্তু বাংলাদেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর দুর্ভাগ্য হচ্ছে গণভোট এখানে সবসময় প্রতিফলিত হয় না। আমি আপনাকে একটা কথা বলি যে এই জুন মাসে ইতালিতে একটা গণভোট হয়েছে অভিবাসী আইন নিয়ে, তো সেটাতে ভোট পড়েছে 30%-এর কম, ফলে ওরা বাতিল করে দিয়েছে যে এটা 30% দেওয়া হবে না। এই সেপ্টেম্বরে গিনিতে একটা গণভোট হয়েছে, তো সেখানে আপনার এখন যে সামরিক শাসক আছেন একজন জেনারেল, উনি গণভোট দিয়েছে যে উনি বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচন করবেন। তো ফলে এই গণভোট সেখানে বাংলাদেশের মতো 90% বেশি হয়েছে এবং 99.8% হ্যাঁ ভোট দিছে। তো আমাদের মতো দেশগুলোতে এগুলো গণভোটের একটা সীমাবদ্ধতা। আবার এখন এসে ফেব্রুয়ারি ইলেকশনের আগে আরেকটা গণভোট দিলে সেইটা আমাদের আর্থসামাজিক বাস্তবতা সাপোর্ট করে কিনা, খরচের ব্যাপার। মূল ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন ক্রিয়াশীল আছে, এর মধ্যে বড় রাজনৈতিক দল বিএনপি এই গণভোট আগে নভেম্বরে করার সঙ্গে একমত না, জামায়াত এবং এনসিপি চাচ্ছে। আবার এইটা ভুলে যাওয়া যাবে না যে এর বাইরেও বিপুল জনগোষ্ঠী আছে, 25-30% যারা সাইলেন্ট, যারা আওয়ামী লীগের সমর্থক, তারা তো এই আলোচনার মধ্যে নাই। তারা গণভোট চায় কিনা আমরা জানি না। জাতীয় পার্টি আলোচনার বাইরে আছে, কাজ সক্রিয় আছে, তারা বিবৃতি দিয়েছে যে আমরা এই গণভোটই চাই না, মানে নভেম্বরে চাই না, ফেব্রুয়ারিতেও চাই না। ফলে এইটার একটা রাজনৈতিক ঐক্যমত্যের অভাব আছে এই গণভোটটা নিয়ে। আবার গণভোটের যে ঐতিহাসিকভাবে অস্বাভাবিকতা সেটা তো আছেই। না, এই যে 71 প্রসঙ্গ নিয়ে আবার কথা উঠছে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 71কে ভুলিয়ে দিতে চায় স্বাধীনতা বিরোধীরা। জামাত আবার একই সাথে জামায়াত আবার বলেছে যে বিএনপির কাছে নথি স্বীকার করছেন প্রধান উপদেষ্টা। এটা কি বাহাস শুধুই নাকি? এই প্রশ্নটা তো জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে উঠেছিল। আমরা আমিও আলোচনা করেছি এটা নিয়ে, যে আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছি, আমরা নির্বাচনের ক্ষেত্রে সংস্কার চেয়েছি, নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে। কিন্তু হঠাৎ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেখা গেল মুক্তিযুদ্ধের যত স্মারক,
স্মৃতিচিহ্ন, সেগুলোর উপর হামলা শুরু হলো। হঠাৎ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে জাতীয় সঙ্গীত নিয়ে কথা হলো, জাতীয় পতাকা নিয়ে কথা উঠলো। সেই ফলে মির্জা ফখরুলের এই সন্দেহটা অমূলক না। মির্জা ফখরুলের এই অভিযোগের সঙ্গে বাংলাদেশে আপনি অনেক লোককে পাবেন যারা একমত হবে যে আসলে মুখোমুখি এটা দাঁড় তো বলা করানোর যায় চেষ্টা যে চলছে। অন্তত তো একটি দল মুক্তিযুদ্ধের কথা বলছে, যে না মুক্তিযুদ্ধের সে আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। এটাই প্রকৃত বিএনপি। আপনার মনে রাখতে হবে যে বিএনপির প্রতিষ্ঠাতা একজন খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান মুক্তিযোদ্ধা, তিনি খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা। বিএনপিতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে এরকম মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি বাংলাদেশের যে কোনো দলের চেয়ে। তো ফলে বিএনপির দিক থেকে এটাই স্বাভাবিকতা যে তারা মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে যে দল গঠিত হয়েছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার কথা বলবে। এটাই বিএনপি। অনেক ধন্যবাদ। আমি জানি না রাজনীতির এই মেরুকরণ কোথায় যাবে, তবে আশা করছি যে নির্বাচনটা হবে, এই আশায় আমরা আছি আর কি। নির্বাচন হতে হবে। আমরা একটা অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। নির্বাচন নিয়ে তো প্রায় আলোচনায় হয়। আজকে প্রথম আলোতে একটি গুরুত্বপূর্ণ লেখা রিপোর্ট ছাপা হয়েছে। ঢাকা মেট্রো রেল নিয়ে তো নানা ধরনের কথাবার্তা হচ্ছে। একটি মানুষের মৃত্যুর পরে বোধ করে এই আলোচনাগুলো তৈরি হলো। তার মানে মৃত্যুর পরে আমরা আলোচনা শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে যে বৃষ্টির পানি ঢোকে, এসি বিকল হয়, মেট্রো ব্যবস্থায় ৪৫ সমস্যা। তাহলে এই সমস্যা নিয়ে ধুকে ধুকে কত দূর এগোবে মেট্রো রেল? আপনি রেজা ভাই, আপনি ইউরোপে গেছেন। ইউরোপের মেট্রো রেল ব্যবস্থাগুলো 19 শতকের, একটা রাশিয়ারটা বোধহয় 1835 সালের, 1819 সাল, 2035 সাল প্রায় আসতেছে, মানে 200 বছর ধরে চলছে। সেখানে তারা এটা চলছে দুটো কারণে। একটা হচ্ছে প্রশাসনের দিক থেকে এর ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রাখেনি। দ্বিতীয় হচ্ছে যে যারা ব্যবহারকারী যাত্রী তাদের দায়িত্বশীলতা। আপনি ইউরোপে গেলে দেখবেন যে মেট্রো রেলে তারা সুশৃঙ্খলভাবে উঠতেছে, কোনো কিছু যাতে নষ্ট না হয় সেটা করতেছে। আচ্ছা, ইউরোপ বাদ দেন, আমাদের কাছাকাছি সময় আপনি ব্যাংককে মেট্রো রেল দেখছেন, কলকাতায় মেট্রো রেল দেখছেন, তারপর আমরা ঢাকায় দেখলাম। আপনি দেখবেন যে কলকাতা এবং ব্যাংককের মেট্রো রেলে এরকম রিপোর্ট পাবেন না, এরকম দুর্ঘটনার খবর পাবেন না। কারণ এমনকি কলকাতায় একই ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ভূগোল, সেখানে ভালো চলছে। ছোট্ট করে একটা ব্যাপার বলি, যেমন ধরেন আমাদের মেট্রো রেলে আমরা উঠতে গেলে একটা নির্দিষ্ট সময় দরজাটা কিন্তু বন্ধ হবে, কিন্তু আমরা এমন ভাবে চেষ্টা করি না দরজাটা বন্ধ করা যাবে না, তার মানে আমাকে এখন উঠতেই হবে। এর থেকে এটা বোঝা যায় যে আমরা যন্ত্রের বিরুদ্ধেও কথা বলবার চেষ্টা করি। নিশ্চয়ই এটা যাত্রীর দায়িত্বশীলতা একটা বড় ব্যাপার। কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে আপনার যে কারণে লোকটা মারা গেল বিয়ারিং প্যাড পরে, এইটা নিয়ে 2020 সালে বা 21 সালে বণিক বার্তা রিপোর্ট হয়েছিল যে নিম্নমানের বিয়ারিং প্যাড কেনা, আমরা কেউ গুরুত্ব দেই নাই। আমরা হয়তো গুরুত্ব দিয়েছি, যাদের গুরুত্ব দেবার কথা দেয়নি। তার মানে ব্যাপারটা হলো ওই যে আমরা অনেক সময় করি না, যদি দেখি না কি হয়, দেখি এটা তো পারায় গেল, ওই জায়গায় যে মানুষটা মরে নেই, আরেকটা মানুষ মরে নেই বলে আলোচনাটা হয়নি। একটা মৃত্যুর পরে অনেক আলোচনা হলো। আমরা জানি না যে এই যে মেট্রো রেল নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমরা সন্তোষজনক একটা জায়গায় যাব কিনা। চিকিৎসকদের নিয়ে আমাদের নানা ধরনের অস্থিরতা আছে আমাদের দেশে, কিন্তু আমরা যখন বিপদে পড়ি, স্বাস্থ্যে বিপদে পড়ি, তখন আমাদেরকে চিকিৎসকদের কাছে যেতেই হয়। তো এখানে কালের কণ্ঠে যে রিপোর্টটি ছাপা হয়েছে, অনুসন্ধানমূলক রিপোর্ট লিখেছে তারা, সেরা ডাক্তাররা কর ফাঁকিতেও চ্যাম্পিয়ন। তো ডাক্তারের কাছে গেলে আমি একজন রোগী, যদি তার ব্যবহারটা সুন্দর হয় তাহলে অর্ধেক রোগ কিন্তু ভালো হয়ে যায়, এবং আমি মনে করি তাকে একটা দেবতার মতো আর কি। তা সেই দেবতা যদি কর ফাঁকি দেয় তাহলে কি দাঁড়ালো? চিকিৎসকদের নিয়ে সবাই দায় বোধ করি না, সবাই না, চিকিৎসকদের নিয়ে সমালোচনা আছে, কিন্তু একই সঙ্গে আমাদের দেশের চিকিৎসকদের উপর যে রোগের চাপ, মানে আমাদের কতজন রোগীর অনুপাতে কতজন চিকিৎসক দেখবেন, এটা দক্ষিণ এশিয়ায় আমরা সবচেয়ে কম আছি। আমরা অনেক ডাক্তার তো গভীর রাত পর্যন্ত রোগী দেখেন, এইটা আসলে যে চাপ থাকে প্রাইভেট চেম্বারগুলোতে আমরা গেলে দেখি যে 50 জন 60 জনের সিরিয়াল আছে, তো সেখানে ঠিকমতো সময় দিতে পারে না, দেখতে পারে না। একই সঙ্গে তাদের দিক থেকে আন্তরিকতার প্রশ্নটা আছে। আপনি যদি ইন্ডিয়ায় যান ডাক্তারের কাছে, আপনাকে অনেক সময় নিয়ে দেখেন, তারা কথা বলেন। আপনি যেটা বললেন যে রোগী তাতে অর্ধেক সুস্থ হয়ে যায় ভালোভাবে, সেই জায়গাটা করার আছে। আর কর ফাঁকিটা আমাদের একটা জাতীয় রোগ, মানে আমরা কর ফাঁকি দিতে পারলেই নিজেকে বেড়া মনে করি আর কি, যে আমি একটা কাজ করলাম, কর হারও আমাদের অনেক কম, দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম, কারণ আমরা কর দিতেই চাই না। তো ওই যে মেট্রো রেলের যে
যাত্রীর দায়িত্বশীলতার অভাব, রাইট। এটার সঙ্গে রাষ্ট্রীয় কর ব্যবস্থার সম্পর্ক আছে। কর ব্যবস্থাতে আমরা কর দিতে চাই না, আমরা শুধু পেতে চাই রাষ্ট্র। জানি না কবে এই মানসিকতার পরিবর্তন হবে। শুরুতেই নদী নিয়ে আলোচনা করছিলাম। আমরা তো এক কথা বলি যে নদীর দেশ বাংলাদেশ, নদী বাঁচলেই দেশ বাঁচবে। এটা নিয়ে 54টি নদী, অভিন্ন নদী, কোন নদীটির কি অবস্থা, বাড়ির পাশে যে নদীটি ছিল সেটি ভরাট হয়ে এখন আর নদী নাই। তা আপনি বোধ করি আপনার একটা সংগঠন আছে, আপনার ব্রহ্মপুত্র বাঁচাও আন্দোলনের জন্য আগামী পরশু বোধহয় একটা আন্দোলন শুরু করেছে, কর্মসূচি একটু বলবেন কি জিনিস? আচ্ছা, এইটা কুড়িগ্রাম জেলা, আপনি জানেন যে 9টা উপজেলার মধ্যে 7টা উপজেলা ব্রহ্মপুত্রের ডান তীরে, আর 2টো উপজেলা হচ্ছে বাম তীরে, রৌমারী এবং রাজীবপুর। তো ডান তীরে হচ্ছে নাগেশ্বরী, উলিপুর, চিলমারি। আচ্ছা, এই তিনটা দশকের পর দশক ধরে ভাঙতো, কিন্তু দশকের পর দশক ধরে ভাঙার পরও এটা এখন পার বেঁধে দেওয়াতে মোটামুটি স্থিতিশীল আছে। আচ্ছা, আচ্ছা। তো ভাঙনটা শুরু হয়েছে এখন রৌমারী এবং রাজীবপুরে। সেখানে ভয়াবহ ভাঙ্গন হচ্ছে। ভাঙ্গন সাধারণত হয় বন্যার পানি ওঠার সময়, নামার সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে ওখানে সারা বছর ধরে ভাঙতেছে। আচ্ছা। তো অনেক বাড়ি ঘর চলে গেছে, 6-7 কিলোমিটার ভেতরে চলে গেছে ব্রহ্মপুত্র। আপনি জানেন যে ব্রহ্মপুত্র অনেক বড় নদী একেবারে। তো সেইটাতে এই জন্য স্থানীয় জনগোষ্ঠী, মানুষ যারা, তারা বাধ্য হয়েছে আন্দোলনে নামতে, যে তাদের তো জমি জমা বাড়ি ঘর চলে যাচ্ছে। আপনার আগুনে পুড়লে ছাইটা অন্তত থাকে, কিন্তু বন্যা ভেসে নিয়ে যায়, বন্যা ভেসে নিয়ে গেলে জমিটা থাকে। নদী ভাঙন হচ্ছে আপনার শেষ করে দেয় একবারে মুহূর্তের মধ্যে। তো রৌমারী, রাজীবপুরের মানুষের যে দুর্দশা, এটা চোখে না দেখলে বোঝা যায় না। একবার ঈদের ছুটিতে আমি গিয়ে দেখে আমার আক্ষরিক অর্থে কান্না পেয়েছিল। তো তখন আমি ফেসবুকে লিখেছিলাম, তো এটা একটা আমাদের সরকারের একজন উপদেষ্টার নজরে পড়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান। পরে উনি কিছু ওখানে তাৎক্ষণিক ইমার্জেন্সি ব্যবস্থা নিয়েছেন ভাঙন রোধে, কিন্তু একই সঙ্গে এটা দীর্ঘমেয়াদী এবং টেকসই ব্যবস্থাপনা দরকার। সেই দাবিতে রৌমারীর এবং রাজীবপুরের লোকজন তারা আন্দোলনে নেমেছে, কর্মসূচি দিয়েছে। 4 তারিখ মঙ্গলবার তারা ভাঙন রোধে এবং টেকসই ব্যবস্থাপনা। তারা খুব ভালো করে বলছে যে শুধু ভাঙনটা রোধ করলে তো আপনি তাৎক্ষণিক বানালেন, কিন্তু একই সঙ্গে যে জমিটা চলে গেছে নদীতে সেটা যাতে উদ্ধার হয়। এটা আমাদের অনেকগুলো লোকায়ত প্রযুক্তি আছে, এর নাম একটা বান্ডালিং, বাঁশ দিয়ে করে। 1000 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এটা চর্চা করেছে। তো সেইটা যাতে করে, তাহলে ভূমিটা যেটা চলে গেছে নদীতে সেটা আবার উঠে আসবে। আর এমনি আপনি ব্লক ফেলেন যদি, তাহলে ওই জায়গায় তো ভাঙনটা থামালেন, এবং সেইটাও নিশ্চয়তা নেই যে থেকে যাবে, কিছু একটা ঘটতে পারে। কিন্তু লোকায়ত প্রযুক্তি, যেটা ইউরোপীয় ভাঙন প্রতিরোধ প্রযুক্তি, বাংলাদেশে 50-এর দশকে আসার আগে যেটা আমরা 1000 বছর ধরে চর্চা করতাম, সেইটা ফিরায় আনাটা জরুরি। অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, অজিত ডোভাল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের, উনি বলেছেন যে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় 3 দেশের সরকার পতনের কারণ হলো দুর্বল শাসন ব্যবস্থা। এইটা একটা অভ্যন্তরীণভাবে যদি দেখি, তাহলে আপনি দেখবেন যে এটা সত্য। 3টা দেশেই, শ্রীলঙ্কায় প্রথম দেখলাম, তারপর বাংলাদেশে, তারপর নেপালে, 3টা দেশেই যে সরকার ব্যবস্থা ছিল সেটা সবল হয়েছিল জনগণের উপরে, কিন্তু ভেতর থেকে তারা দুর্বল হয়ে গেছিল অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতীয় নীতিকেও প্রশ্ন করতে হবে। আচ্ছা, যে অজিত ডোভাল যেটা বলেছেন সেটা হয়তো অভ্যন্তরীণভাবে একটা অংশ, মুদ্রার এক পিঠ। অপর পিঠটা হচ্ছে এই 3টা দেশেই ভারত এমন সরকারকে সমর্থন দিয়েছে যার ফলে তারা তাদের যে জনগণের যে সমর্থন সেটা ক্ষয়ে গেছিল। যদি ভারত যদি বলতো যে এই 3টা দেশেই যেই থাকুক আমরা গণতন্ত্রকে সমর্থন দেব, জনগণের সমর্থনের, যে সরকারই থাকুক, ভারত এবং বাংলাদেশ বা ভারত নেপাল, ভারত শ্রীলঙ্কা, জনগণের মধ্যে সম্পর্ক হবে, জনগণ। কিন্তু ভারতের সরকার এই 3টা দেশেই তারা শাসক গোষ্ঠীকে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনের ফলে শাসক গোষ্ঠীর যে সমর্থন দেশের ভেতরে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তারা যদি গণতন্ত্রের প্রশ্নে থাকতো, তারা যদি সত্যিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নির্মাণ করত, তাহলে হয়তো অভ্যন্তরীণ দুর্বলতাটা দেখা দিত না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, আমরা সেই প্রত্যাশায় আছি। শুভকামনা থাকলো সবার জন্য। খোদা হাফেজ।